আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, নানা কারণে এশিয়ার রাজনীতি জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। এশিয়ার মধ্যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক পরাজয়, সামরিক পরাজয় এবং আফগানিস্তানে আবার নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা বৃদ্ধি এবং বঙ্গোপসাগর নিয়ে ভারত, পাকিস্তান, চীন এবং আমেরিকা তাদের মধ্যে যেটিকে বলা হয় রীতিমতো কামড়াকামড়ি। এই যে বিরোধ, এই বিরোধের সঙ্গে তেল বাণিজ্য, তারপর সামগ্রিক আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতি যেটিকে বলা হয়, এটা যেভাবে জড়িত, আবার একই সঙ্গে আঞ্চলিক আধিপত্য বিস্তার করার জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের সর্বশক্তি নিয়োগ করে চলেছে দক্ষিণ পূর্ব এশিয়াতে, অর্থাৎ এশিয়ার বাইরে গিয়ে আবার দক্ষিণ পূর্ব এশিয়াতে। তো দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ভারত একটি পরাশক্তি, পাকিস্তানও মানে পারমাণবিক শক্তি, মানে পরাশক্তি। কিন্তু পাকিস্তানে চীন, আমেরিকা এবং রাশিয়া তিনটি রাষ্ট্রই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে। আবার প্রতিবেশী রূপে পাকিস্তান, তার নিকটতম প্রতিবেশী আফগানিস্তান তার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে। নিজ দেশের মধ্যে বহু বিচ্ছিন্নতাবাদী গ্রুপ দাঁড়িয়ে গেছে, বিশেষ করে বেলেন্সি স্থানে। অন্যদিকে সেনাবাহিনীর সঙ্গে এখন সরকারের যে সম্পর্ক, এটি বলতে গেলে সেনাপ্রধান ওসিম মনির তার যে একটা পাপেট, সেই পাপেট রূপে বর্তমান নওয়াজ শরীফ বসে আছেন। তিনি দৈনিক 10 বার আল্লাহর নাম নিলে কয়বার ওসিম মনিরের নাম নেন, এটা আমরা বলতে পারবো না। এখন সেই পাকিস্তানের সঙ্গে ভারতের দাকুমের সম্পর্ক, এবং আজকে দেখলাম যে পাকিস্তানের একজন মন্ত্রী রীতিমতো ভারতের সঙ্গে যে ভাষায় কথা বলছে, রীতিমতো যুদ্ধের উস্কানি, এবং এই কাজটি মূলত চীন এবং আমেরিকা যুগপৎভাবে পাকিস্তানে এই উন্মাদনা তৈরি করে চলছে। আজকের খবর, মানে 30শে জুন সন্ধেবেলার খবর, একটি সীমান্ত দিয়ে চীনের বাহিনী ঢুকে পড়েছে ভারতের অভ্যন্তরে, এবং ভারতের বিশাল এলাকা, পার্বত্য এলাকা তারা সেইখানে দখলে নিয়ে নিয়েছে। এই হলো চীন, ভারত, চীন, পাকিস্তান সীমান্ত সংঘর্ষ। এর প্রেক্ষিতে ভারতের যে ইস্টার্ন রিজনে সবচেয়ে বড় যে তাদের সীমান্ত রয়েছে, সেটি বাংলাদেশের সঙ্গে। তো এই বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা যেন না বাড়ে, বাংলাদেশ সীমান্ত যেন চীন ব্যবহার করতে না পারে, পাকিস্তান যেন এটিকে ব্যবহার করতে না পারে, এজন্য চীন এবং যাকে বলা হয় পাকিস্তানের যে সাম্প্রতিক তৎপরতা, তার সঙ্গে এই অঞ্চলে ইসলামিক রাজনীতিকে প্রমোট করার জন্য যেভাবে পাকিস্তান, তুরস্ক, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যেভাবে মদত দিচ্ছে, তাতে করে ভারতের রীতিমতো পিলিয়ে চমকানো শুরু হয়েছে। বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে ভারত যতটা টেনশনে আছে, এর অর্ধেক টেনশনও তারা পাকিস্তানকে নিয়ে নেই। বাংলাদেশকে নিয়ে তারা যত টেনশনে আছে, তার 4 ভাগের 1 ভাগ টেনশনও তাদের যাকে বলা হয় চীন নিয়ে নেই। এর কারণ হলো চীন এবং পাকিস্তানের সাথে যে সীমান্তগুলো, এগুলো বিভিন্ন কারণে সুরক্ষিত। আপনি যদি পাঞ্জাব সীমান্ত ধরেন, সেখানে পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম পাঞ্জাব, তো সেই জায়গাতে যুদ্ধ হতে পারে, কিন্তু দুই সীমান্তের যে জনগণ, সেই জনগণের মধ্যে এমনিতে একটা সীমারেখা টানা আছে। চীনের সঙ্গে ভারতের যে সীমান্ত রয়েছে, এই সীমান্তগুলো প্রায় সবগুলি মারাত্মক দুর্গম। ফলে ওই দুর্গম এলাকার খবর দিল্লিতে পৌঁছাতে বহু সময় লাগে। কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমান্তে ভারতের যে 7টি রাজ্য রয়েছে, 7 সিস্টার রয়েছে, এগুলো ঘনবসতিপূর্ণ। এই রাজ্যগুলোর যে রাজনীতির যে অস্থিরতা, এটা অনেক বেশি। আর বাংলাদেশের সঙ্গে এই সীমান্ত অঞ্চলে যে অবস্থা রয়েছে, এক্ষেত্রে বাংলাদেশে যদি কোনো তৃতীয় শক্তির দ্বারা বাংলাদেশ ইনফ্লুয়েসড হয়, সেটা চীন হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, পাকিস্তান হোক, তাহলে সেক্ষেত্রে আসলে সীমান্ত যুদ্ধ বা স্থল যুদ্ধে বা গেরিলা যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানোর মতো অবস্থা ভারতের নেই।
ভারত এখানে বিমান আক্রমণ করতে পারবে, ভারত এখানে প্যারাটের উপর আক্রমণ করে ঢাকা আক্রমণ চালাতে পারবে, কিন্তু সীমান্তটা দখল হয়ে যাবে এবং সীমান্ত বলে কোনো কিছু থাকবে না। এটা খুব ভারত ভালো করে জানে। এজন্য ভারত তার সর্বশক্তি নিয়োগ করে বাংলাদেশের সঙ্গে একটা দফা-রফা করতে চাচ্ছে। বন্ধু হও তো, ভারত বন্ধু হও। বন্ধু হও তো শেখ হাসিনার মতো বন্ধু হও, বন্ধু হও তো আওয়ামী লীগের মতো বন্ধু হও। তোমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমরা চোখ বুজে থাকব। কিন্তু বন্ধুত্বের কথা মুখে মুখে বলবে আর তলে তলে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করবে, চীনের সঙ্গে ছুটোছুটি করবে, আমেরিকার কাছ থেকে পরামর্শ নেবে, তুরস্কের সঙ্গে বন্ধুত্ব করবে। এই জিনিস হবে না, হবে না, হবে না। নকল আর চলবে না। তো এরকম যে একটা ধ্যান ধারণা, দিল্লির যে চাণক্য নীতি, সেই চাণক্য নীতিতে তারা প্রবল হয়ে গেছে। বাংলাদেশে আপনারা জানেন যে দীনেশ ত্রিবেদী, যাকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে, পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে। হোয়াট ডাজ ইট মিন? প্রথম ঘটনা হলো যে বাংলাদেশে প্রথম একজন রাষ্ট্রদূতকে এইরকম উঁচু পর্যায়ের পদপদবি দেওয়া হলো, মানে একদম পূর্ণমন্ত্রী। দ্বিতীয়ত হলো যে এই প্রথম একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদকে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হলো। তৃতীয়ত এই ভদ্রলোকের সঙ্গে নরেন্দ্র মোদীর, বিজেপির একদম হাই কমান্ডের, যদি আপনি বিজেপির একদম টপ 5 ধরেন, প্রথম 5 জন শীর্ষ ব্যক্তিত্ব, তাদের সঙ্গে এদের মানে বর্তমান যে দীনেশ ত্রিবেদী রয়েছে তার একেবারে 1-to-1 সম্পর্ক। তো তাকে যখনই বাংলাদেশে এত বড় মর্যাদা দিয়ে নিয়োগ করা হলো, ইট মিনস বাংলাদেশের প্রতিটি বিষয় এখন দিল্লি সরাসরি, আরও স্পষ্ট করে বললে নরেন্দ্র মোদী সরাসরি এটি তদারক করছেন বা করবেন। সাধারণত একজন রাষ্ট্রদূত, বাংলাদেশে যারা ছিলেন ইতিপূর্বে, কেউ জয়েন্ট সেক্রেটারি ছিলেন, কেউ এডিশনাল সেক্রেটারি ছিলেন, তো তারা পররাষ্ট্র সচিবকে রিপোর্ট করতেন। প্রথমত বাংলাদেশ ডেস্ক বা এশিয়া ডেস্ককে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড়, এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ডেস্ক আছে, সেই ডেস্কে তারা রিপোর্ট করতেন। ডেস্ক থেকে সেটা এশিয়া ডেস্কে যেত, এশিয়া ডেস্ক থেকে সেটা পররাষ্ট্র সচিবের দপ্তরে যেত, তারপর পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তো অনেক পরের ব্যাপার। কিন্তু দীনেশ ত্রিবেদীকে যে পদবি দেওয়া হলো, তিনি তো এই যে এখানকার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড তো ইন পার্সন, মানে যেগুলো কূটনৈতিক, যেটা ডিপ্লোম্যাটিক যে চ্যানেলগুলো রয়েছে, সেই চ্যানেলে ভারতীয় দূতাবাসের যত কর্মকাণ্ড জায়গা মতো চলে যাবে। যেমন ভারতীয় দূতাবাসের রয়্যাল লোক আছে, তো তিনি তার রিপোর্ট, যিনি রয়্যাল স্টেশন চিফ রয়েছেন বাংলাদেশে, তিনি তার স্টেশন চিফের কাছে দেবেন। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক আছে, এখানে ভারতের অন্য গোয়েন্দা সংস্থাগুলোর লোক আছে, তারা স্ব বিভাগে দিবেন। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক আছে, তারপর এখানে যাকে বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের লোক আছে, যারা মানে এখানে ধরুন এদের অনেকের উপাধি বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাটাশে, কমার্শিয়াল অ্যাটাশে, কমার্শিয়াল মিনিস্টার, এরকম পদপদবি থাকে বিভিন্ন দূতাবাসে। তারপর এখানে তথ্য মন্ত্রণালয়ের লোক আছে। তো যারা যার ডিপার্টমেন্টে এই বাংলাদেশ সম্পর্কে তাদের যে প্রতিবেদন সেটা দিবেন, জমা দিবেন, এটা হলো স্বাভাবিক। কিন্তু রাষ্ট্রদূত, তার যে কতগুলো স্পেশাল অ্যাসাইনমেন্ট থাকে এবং আছে, কখনো কখনো ইন জেনারেল যেখানে খুব গুরুত্বপূর্ণ নয়, সেখানে একটা ফরম্যাট থাকে যে একটা রাষ্ট্রদূত এই কাজ করবে নিয়মিত, মাসে, সপ্তাহে, 6 মাসে, ত্রৈমাসে। তো সেই কাজগুলো দীনেশ ত্রিবেদী করবেন। তার সঙ্গে সঙ্গে তাকে যে স্পেশাল অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে, যে অ্যাসাইনমেন্টের কারণে তার পদবি মন্ত্রী পদমর্যাদায় উঠে গেছে, আর যে অ্যাসাইনমেন্টের কারণে তিনি এখন বাংলাদেশে এবং দিল্লিতে অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব। তো কাজেই তার সেই যে রিপোর্টগুলো তিনি এখন সরাসরি নরেন্দ্র মোদীকে দেবেন। এর কারণ হলো একজন মন্ত্রী হিসাবে, এই যে তিনি একজন পূর্ণমন্ত্রী, তিনি তো আরেকজন মন্ত্রীর কাছে নিজেকে দায়বদ্ধ করতে পারেন না। তিনি যদি প্রতিমন্ত্রী হতেন, সেক্ষেত্রে জয়শঙ্কর, যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, তার কাছে তিনি রিপোর্ট দিতেন। কিন্তু তিনি তো একদম পূর্ণমন্ত্রী, কাজেই পূর্ণমন্ত্রী তিনি দায়বদ্ধ থাকবেন ক্যাবিনেটের কাছে, ক্যাবিনেট দায়বদ্ধ থাকবে পার্লামেন্টের কাছে। এই তো এখন সেই ক্যাবিনেটের কাছে তিনি, আবার ক্যাবিনেট দায়বদ্ধ থাকবে প্রধানমন্ত্রীর কাছে। তো তিনি, অর্থাৎ বাংলাদেশের যিনি দীনেশ ত্রিবেদী, তিনি বাংলাদেশের যা কিছু আছে এখন সরাসরি তিনি রাষ্ট্রীয় ব্যাপারে নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ করবেন। আর ভারতীয় পার্লামেন্ট, তার যে রুলস অফ প্রসিডিউরস রয়েছে সেগুলো, এবং নরেন্দ্র মোদীর যে ইনহারেন্ট পাওয়ারগুলো রয়েছে, এই যেমন যুদ্ধ ঘোষণা করা, কোনো একটা দেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়গুলো তার যেমন ইনহারেন্ট পাওয়ার আছে, তার সঙ্গে সঙ্গে গত 3টি টার্মে পরপর ক্ষমতায় থাকার কারণে অটোমেটিক্যালি তিনি ভারতের রাজনীতিতে অনেকটা পণ্ডিত জওহরলাল নেহরুর মতো প্রভাবশালী হয়ে পড়েছেন। তো কাজেই এই যে তার নজর
বাংলাদেশের উপর পড়েছে। আগেও বাংলাদেশের উপর নজর ছিল, কিন্তু ইদানিং আপনি দেখবেন যে নরেন্দ্র মোদী এই গত 2 বছর ধরে বাংলাদেশের ব্যাপারে কোনো একটু শব্দ করছেন না। যখন একজন লোক অহরহ কথা বলেন, সেই মানুষটি যখন চুপচাপ থাকেন, ধরে নেবেন দেয়ার আর সামথিং ডেঞ্জারাস বিহাইন্ড দ্য সিনারিও। সে প্রস্তুতি নিচ্ছে, সে এমন কিছু করছে যে এইগুলো আমরা কল্পনা করতে পারছি না। তিনি ঘন ঘন দিল্লিতে থেকে কলকাতাতে আসছেন, ঘন ঘন আসাম আসছেন, ত্রিপুরা আসছেন, ঘন ঘন শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন, বা শেখ হাসিনাকে তার বাসায় দাওয়াত দিচ্ছেন। এরকম পাইকারি হেরা আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদেরকে ভারতে তিনি আশ্রয় দিচ্ছেন, এবং বাংলাদেশের পক্ষে, মানে তার স্বার্থের পক্ষে যত রকম ইন্টারন্যাশনাল লবিং আছে সেই লবিংগুলো তারা করছেন। বিশেষ করে আমেরিকার সঙ্গে তাদের যে লবিংটা, সেই লবিংয়ে শেখ হাসিনার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটি ঘোচানোর জন্য নরেন্দ্র মোদী এখন প্রাণান্ত চেষ্টা করছেন। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময়টিতে মানে শুধুমাত্র ইরান এবং ইসরায়েল কিংবা ইরান এবং আমেরিকার মধ্যে এই বিষয়টা সীমাবদ্ধ নেই। আমেরিকা প্রাণান্ত চেষ্টা করছে ইরানের সাথে সম্পর্কটি স্থাপন করার জন্য, একটা চুক্তি করার জন্য, কিন্তু ইরান এখানে দুটো শর্ত দিয়েছে। একটা হলো ইসরায়েল, আর একটা হলো লেবানন। অর্থাৎ এই যুদ্ধটা শুরু হয়েছে ইসরায়েলকে কেন্দ্র করে, আর যুদ্ধটা বিস্তৃত হয়েছে লেবাননকে কেন্দ্র করে। কাজে সেই লেবানন এবং ইসরায়েলকে যদি নিবৃত্ত করা না হয়, তাহলে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি তাদের কাছে কোনো ফ্রুটফুল ইভেন্ট মনে হবে না। একইভাবে বাংলাদেশের যে কোনো বিষয় এখন নরেন্দ্র মোদী কেবলই মাত্র মানে কান্ট্রি টু কান্ট্রি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পার্সন টু পার্সন এই নেগোসিয়েশনে আসছেন না। তারা এখন বাংলাদেশের সাথে যে নেগোসিয়েশন করতে চাচ্ছেন, সেই নেগোসিয়েশনের মধ্যে তারা আওয়ামী লীগকে রাখতে চাচ্ছেন, তারা হাসানুল্লাহ কিনুকে রাখতে চাচ্ছেন, রাশেদ খান মেননকে রাখতে চাচ্ছেন, শেখ হাসিনাকে রাখতে চাচ্ছেন। এর ফলে বাংলাদেশ ভারত যে সম্পর্কটি, এটি অতীতের যে কোনো সময়ের চাইতে এটি জটিল, কুটিল এবং দুর্বিসহ এবং দুর্বহ এটি হয়ে পড়েছে। আর সেই দুর্বোধ্য, দুর্বিসহ যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে বাংলাদেশে একজন ভারতীয় মন্ত্রী পূর্ণকালীন সময় নিয়ে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। কি বুঝলেন? কোথায় যাচ্ছে রাজনীতি? কি ঘটতে যাচ্ছে আমাদের দেশে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।